শুভ সকাল তোমাদের সকলকে। কারিকুলাম টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর ব্যাকরণ। নবম শ্রেণীর ব্যাকরণের মধ্যে যে অংশটুকু আমরা শুরু করব তা হলো ধ্বনি। তো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করছি ধ্বনি দিয়ে। প্রথম অধ্যায় ধ্বনি। সেখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো ধ্বনি, ধ্বনি পরিবর্তন ও সন্ধি। আর ধ্বনির মধ্যে যে যে বিষয়গুলি রয়েছে সেগুলি হলো বাকযন্ত্র, বাংলা ধ্বনির শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা, অর্থাৎ স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি সম্বন্ধীয় বিস্তারিত আলোচনা এর মধ্যে থাকবে। আর একটা থাকবে, সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এই যে বাংলা ধ্বনির শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা, তার মধ্যে রয়েছে ধ্বনি অর্থাৎ ধ্বনি কাকে বলে, তারপরে বর্ণ কাকে বলে, অক্ষর কাকে বলে, এবং স্বরধ্বনির মধ্যে রয়েছে মৌলিক স্বরধ্বনি, স্বরধ্বনির শ্রেণীবিভাগ, আর ব্যঞ্জনধ্বনিগুলির উৎপত্তি, তারপরে উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ, উচ্চারণ অনুযায়ী শ্রেণীবিভাগ, এগুলো ব্যঞ্জনধ্বনির মধ্যে রয়েছে। তো সবচেয়ে প্রথমে আমাদের জানতে হবে ধ্বনি কাকে বলে। ধ্বনি কাকে বলে? তো ধ্বনি হলো মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত মানুষের ভাষার প্রধান এবং ক্ষুদ্রতম একক বা উপাদানকে বাকধ্বনি বা ধ্বনি বলা হয়। অর্থাৎ হচ্ছে, আমরা যে শব্দগুলো উচ্চারণ করি সেই শব্দগুলোর যে ক্ষুদ্রতম একক সেটাকে বলবো বাকধ্বনি বা ধ্বনি, এবং সেটা অবশ্যই বাকযন্ত্র থেকে উচ্চারিত হবে। তাহলে ধ্বনি পড়ার আগে আমাদের জেনে নিতে হবে বাকযন্ত্রটা কি। বাকযন্ত্র কথাটা এসছে বাক যন্ত্র থেকে। বাক মানে কথা বলা, এবং যে সমস্ত যন্ত্রগুলো কথা বলার জন্য ব্যবহৃত হয় সেটা হচ্ছে বাকযন্ত্র। তো আমি প্রথমেই একটা ছবি এঁকে রেখেছি, দেখো সুবিধার জন্য। এখানে রয়েছে বাকযন্ত্রের বিভিন্ন অংশ, অর্থাৎ বাকযন্ত্র, আমরা যখন কথা বলি আমাদের মুখের কোন কোন অংশগুলো মুখে কথা বলার জন্য ব্যবহৃত হয় সেই সমস্ত অংশগুলোকে চিহ্নিত করা হয়েছে, এবং সেগুলোকেই আমরা বাকযন্ত্রের বিভিন্ন অংশ বলবো। তো প্রথমেই আমাদেরকে বলতে হবে, আমি প্রাথমিক একটা ধারণা দিয়ে রাখি, যেমন ঠোঁট, নাক, গলা, জিহ্বা, ফুসফুস, এইগুলো ছাড়াও আমাদের আরও যে সমস্ত বাকযন্ত্র রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে দাঁত। দাঁতের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে দন্তমূল। দন্তমূল কোনটা? দাঁতের যে গোড়াটা সেটাকে বলা হয় দন্তমূল। এছাড়া রয়েছে নাসা গহ্বর, অর্থাৎ নাকের যে গহ্বরটা, যেমন দন্ত ন, ম, ম, এগুলো উচ্চারণ করার সময় আমরা যদি নাক ধরে নিই তাহলে কিন্তু উচ্চারণ করতে পারবো না। সেগুলোর জন্য কিন্তু আমাদের নাকের ওই গহ্বরটার প্রয়োজন হয়। এছাড়া রয়েছে শক্ত তালু। শক্ত তালু অর্থাৎ দেখো দাঁতের পরে, দাঁত যেখানে আছে উপরে, তারপরেই দেখো একটা জিভ দিয়ে দেখো যে একটা শক্ত মতো তালু আছে, সেটাকে আমরা বলবো শক্ত তালু। ওখান থেকেই ট, ঠ, ড, ঢ এগুলো উচ্চারিত হয়, সেইগুলোকে বলা হচ্ছে শক্ত তালু। আর রয়েছে নরম তালু। শক্ত তালুর ঠিক একটু পেছনের দিকে দেখো নরম তালু রয়েছে, সেই নরম তালুগুলো দিয়ে অনেক উচ্চারিত হয়, ক, খ, গ, ঘ এগুলো উচ্চারিত হয়। তারপরে রয়েছে আলজিভ। আলজিভটা খুবই বেশি কাজে লাগে এই উচ্চারণের সময়, এই বাকধ্বনিগুলো উচ্চারণের সময়। এছাড়া রয়েছে কণ্ঠনালী। কণ্ঠনালীর প্রয়োজনীয়তাটা কি? যে আমাদের যে এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাতে আমাদের যে বায়ুটা, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসের সময় আমরা যে বায়ুটা বের করি তার সাথে সাথেই কিন্তু সেই বায়ুটা মুখগহ্বরের বিভিন্ন জায়গায় ধাক্কা পেয়ে কিন্তু এক একটা ধ্বনি সৃষ্টি করে। হ্যাঁ, সেই জন্য আমাদের কিন্তু কণ্ঠনালী বা শ্বাসনালীর কিন্তু প্রয়োজন হয়।
শ্বাসনালীটা সেই জন্য প্রয়োজন হয় যেহেতু আমাদের শ্বাসটা বেরোনোর সময় ওই যে বায়ুটা মুখের বিভিন্ন জায়গায় ধাক্কা পায় এবং সেই জায়গা থেকে এক একটা করে ধ্বনি উচ্চারিত হয়। এবং স্বরতন্ত্রী আছে, দেখো এখানে একটা স্বরতন্ত্রী আছে। স্বরতন্ত্রীটা হচ্ছে কি, এখানে একটা স্বরযন্ত্র থাকে। যখন আমরা গ উচ্চারণ করি, গ, ঘ বা ড, ঢ, দেখো গলার মধ্যে একটা গম্ভীর হচ্ছে না, গাম্ভীর্য একটা কাঁপছে, ওটার জন্য কিন্তু আমাদের স্বরতন্ত্রী দরকার হয়। স্বরতন্ত্রী হচ্ছে শ্বাসনালীর ঠিক মুখটাতে দুটো পর্দা দিয়ে, এরকম পর্দা দিয়ে একটা তন্ত্রী থাকে। যখনই পর্দা যখনই কোনো শ্বাসবায়ু বেরোয় তখন ওই তন্ত্রীটা হয় এরম করে কাঁপে, না হলে কাঁপে না। সেই জন্য এই তন্ত্রীটা সব সময় ব্যবহৃত হয়। তারপরে রয়েছে খাদ্যনালী। খাদ্যনালী বললাম, আর ফুসফুস বললাম। ফুসফুস থেকে বায়ু বেরোনোর ফলেই কিন্তু আমরা ধ্বনিগুলো পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি শক্ত তালু, নরম তালু, জিহ্বা, আলজিভ, ঠোঁট, দন্তমূল, দন্ত, স্বরতন্ত্রী, খাদ্যনালী, ফুসফুস, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই বাকযন্ত্রের বিভিন্ন অংশ। ধ্বনির আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমাদের জেনে নিতে হবে বর্ণ কাকে বলে। বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, অর্থাৎ আমরা যখন ক উচ্চারণ করি তখন সেটা ধ্বনি, কিন্তু যখন সেটাকে লিখে দিই তখন সেটা হয়ে যায় বর্ণ। এবার ধ্বনির শ্রেণী বিভাগ। আমরা জানি প্রাথমিকভাবেই আমরা জানি যে ধ্বনি দুই প্রকারের হয়, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। আমাদের আজকের ক্লাসে আমরা স্বরধ্বনি সম্বন্ধে বেশিরভাগ আলোচনা করে নেব। তো স্বরধ্বনি কাকে বলে আগে জেনে নেওয়া যাক। আগেই আমরা বলেছি যে শ্বাসবায়ু আমাদের ফুসফুস থেকে বের হওয়ার সময় বিভিন্ন জায়গায় বাধা পায় এবং তার ফলে ধ্বনিগুলো উচ্চারণ হয়। তাহলে স্বরধ্বনি কোনগুলো? যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস বায়ু বাকযন্ত্রের কোনো না কোনো অংশে প্রত্যক্ষভাবে বাধাপ্রাপ্ত হয় না এবং অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, তাদের স্বরধ্বনি বলে। তাহলে এই যে এখান থেকে ফুসফুস থেকে যখন শ্বাসবায়ুটা যাচ্ছে তখন প্রত্যক্ষভাবে বাধা পাচ্ছে না, অর্থাৎ সরাসরি বাধা পাচ্ছে না, ঠিক আছে? অন্য কোনো ক্ষেত্রে বাধা পাচ্ছে কিন্তু সরাসরি বাধা পাচ্ছে না, এবং সেই ধ্বনিগুলোকে স্বরধ্বনি বলা হয় এবং সেই ধ্বনিগুলো অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হয়, সেই জন্য এগুলোকে বলা হয় স্বরধ্বনি। যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই, এগুলো সব হচ্ছে স্বরধ্বনি। এই স্বরধ্বনিগুলো নিজে নিজেই উচ্চারিত হতে পারে এবং কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না শ্বাসবায়ু এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময়। এবার আমরা পড়ব স্বরধ্বনির শ্রেণী বিভাগ। স্বরধ্বনির শ্রেণী বিভাগ, একে তো ধ্বনির শ্রেণী বিভাগে আমরা পাচ্ছি স্বরধ্বনি, সেই স্বরধ্বনির আবার শ্রেণী বিভাগ আছে। শ্রেণী বিভাগ চার ভাবে হবে। একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ, উচ্চারণ রীতি বা প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ, আরেকটা রয়েছে উচ্চারণ মাত্রা অনুসারে এবং শ্বাস বায়ুর বহির্গমন পথের আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ। আজকে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী, উচ্চারণ রীতি প্রকৃতি অনুসারে এবং উচ্চারণ মাত্রা অনুযায়ী পড়ে এই ক্লাস সমাপ্ত করব। প্রথমেই উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। এখানে কি বলেছে, এই পর্যায়ে স্বরধ্বনিগুলোকে উচ্চারণ স্থানের নিরিখে মূলত 5টি ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমেই আমরা দেখছি অ, আ। অ, আ উচ্চারণ স্থান হলো কণ্ঠ, অর্থাৎ কণ্ঠ থেকে উচ্চারিত হয়। কণ্ঠ থেকে উচ্চারিত হয় বলে এদেরকে বলা হচ্ছে কণ্ঠস্বর। তারপরে রয়েছে হ্রস্বই, দীর্ঘই। হ্রস্বই, দীর্ঘই, আমরা বলি হস্যই, দীর্ঘই, আসলে এটা হচ্ছে হ্রস্বই, দীর্ঘই। হ্রস্ব অর্থাৎ হ্রস্বস্বর ই থেকে হচ্ছে হ্রস্বই, আর দীর্ঘস্বর ই থেকে হচ্ছে দীর্ঘই। উচ্চারণ স্থান হচ্ছে তালু। তোমাদেরকে বলেছিলাম শক্ত তালু, নরম তালু, সেই তালু থেকে উচ্চারিত হয় বলে এদেরকে বলা হয় তালব্য স্বর বা তালব্য ধ্বনি বলা হয়। তারপরে রয়েছে হ্রস্বৌ, দীর্ঘৌ। হ্রস্বৌ, দীর্ঘৌ উচ্চারণ স্থান ওষ্ঠ অর্থাৎ ঠোঁট, সেই জন্য এদেরকে বলা হচ্ছে ওষ্ঠস্বর।
যেহেতু ঠোঁট দিয়ে উচ্চারিত হয় সেহেতু এদেরকে বলা হচ্ছে ওষ্ঠস্বর। তারপরে এ, ওই, অ্যা। তোমরা সবাই বলবে যে অ্যা তো নেই, কিন্তু অ্যা আছে, মৌলিক স্বরধ্বনিতে অ্যা আছে, সেই জন্য আমরা অ্যাটাকে নিয়েছি। মৌলিক স্বরধ্বনিতে অ্যা আছে বলে আমরা এটাকে নিয়েছি। তাই এখানে এ, ওই এবং অ্যার উচ্চারণ স্থান হলো কণ্ঠ বা কণ্ঠ এবং তালু দুটো থেকে উচ্চারিত হয় বলে এদেরকে বলে কণ্ঠ তালব্য স্বর। হয়ে গেল। ও, ঔ উচ্চারণ স্থান কণ্ঠ, ওষ্ঠ, সেই জন্য এদেরকে বলা হচ্ছে কণ্ঠস্থ স্বর, অর্থাৎ কণ্ঠও রয়েছে এবং ওষ্ঠও রয়েছে। এখানে তোমরা একটা জিনিস ভুল করো না, দেখো এখানে সবগুলোতে কিন্তু জফলা আছে, যেমন কণ্ঠতে কণ্ঠস্বরে জফলা, তালব্য স্বরে তো জফলা থাকবেই, ওষ্ঠস্বরেও জফলা, কণ্ঠ তালব্যতেও জফলা এবং কণ্ঠস্থ স্বরেও জফলা রয়েছে। এই যে বানানগুলো, এগুলো সাধারণত স্টুডেন্টদের খুব ভুল হয়, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপরে রয়েছে উচ্চারণ রীতি অনুযায়ী স্বরধ্বনি শ্রেণীবিভাগ। মৌখিক স্বরধ্বনি, এক্ষেত্রে শ্বাসবায়ু শুধু মুখ দিয়ে চলাচল করে। আর একটা রয়েছে অনুনাসিক স্বরধ্বনি, এক্ষেত্রে নাক ও মুখ উভয় পথ দিয়ে শ্বাসবায়ু চলাচল করে। মৌখিক স্বরধ্বনির ক্ষেত্রে মৌখিক স্বরধ্বনির আবার অনেক ভাগ রয়েছে। সেই ভাগগুলো কি কি? সেই ভাগগুলো হলো মৌলিক স্বরধ্বনি, এর আগেই বলেছিলাম অ্যা রয়েছে, অ্যাটা কিন্তু মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ে। যৌগিক স্বরধ্বনি, অর্ধস্বর এবং মিশ্রস্বর। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কোনগুলো? এগুলো হচ্ছে অবিভাজ্য। মৌলিক অর্থাৎ যেগুলোকে ভাগ করা যায় না, যেমন অ, আ, রস্বই, রস্য, এ, ও, অ্যা প্রভৃতি। যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি মূলতই মৌলিক স্বরধ্বনির অপোজিট বা উল্টো হবে, বিপরীত হবে। এটি একটি মৌলিক স্বরধ্বনির সঙ্গে আর একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয় তাকে যৌগিক স্বরধ্বনি বলে। অর্থাৎ একটা তো গোটা মৌলিক স্বরধ্বনি থাকবে, আর একটি মৌলিক স্বরধ্বনির অল্প অংশ বা অর্ধেক অংশ থাকবে একসাথে, সেটাকে আমরা বলবো যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কে আবার সন্ধ্যাক্ষর, যুগ্মস্বর, দ্বিস্বরধ্বনিও বলা হয়, যেমন ও রস্বই, ওই, ও রস্যৌ, ঔ। এবার রয়েছে অর্ধ স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনির শেষে বসে যখন কোনো মৌলিক স্বরধ্বনি অর্ধস্ফুটভাবে উচ্চারিত হয় তখন তাকে অর্ধ স্বরধ্বনি বলে। অর্থাৎ যৌগিক, আমরা আগেই বলেছি যৌগিক স্বরধ্বনিতে একটা গোটা মৌলিক স্বরধ্বনি থাকে এবং একটি অর্ধ স্বরধ্বনি থাকে। সেই অর্ধ স্বরধ্বনি অর্থাৎ একটা যৌগিক স্বরধ্বনির মৌলিক স্বরধ্বনিটা বাদ দিয়ে একটা যে খণ্ড অস্ফুট স্বরধ্বনি থাকে সেটাকে আমরা বলবো অর্ধ স্বরধ্বনি বা অর্ধস্বর। যেমন আয়, যাও, নাই, এগুলোর এই যে অন্তস্থ অ রয়েছে, ও, রস্বই, এগুলো সব কিন্তু অর্ধ স্বরধ্বনি। এখানে একটা কথা বলে রাখি, মান্যচলিতে এ বা অন্তস্থ অ, ও, রস্বই, রস্যৌ এই চারটি মৌলিক স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। যদি বলা হয় যে মান্যচলিতে কটা মৌলিক স্বরধ্বনি মৌলিক অর্ধ স্বরধ্বনি রয়েছে, তখন আমাদেরকে বলতে হবে চারটি। এ, ও, রস্বই, রস্যৌ এই চারটি অর্ধ স্বরধ্বনি রয়েছে। এই 9 বা 10-এ এই ধরনের প্রশ্ন খুব বেশি আসে, তাই তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে। এরপরে রয়েছে মিশ্র ধ্বনি। এখানে দেখো আমার ধ্বনিটা লিখতে গিয়ে কিন্তু একটু ভুল হয়েছিল, কেন জানো তো? কারণ হচ্ছে আমি এখানে মিশ্র স্বরধ্বনি লিখতে চেয়েছিলাম, যদিও ওটা স্বরধ্বনি কিন্তু এটাকে মিশ্র ধ্বনি বলতে হবে, কারণ বাংলায় একমাত্র মিশ্র স্বরধ্বনি হলো রি। রি, র এবং রস্বই এই দুটো মিলে উচ্চারিত হয়, এর কিন্তু আলাদা কোনো উচ্চারণ নেই, সেই জন্য একে মিশ্র ধ্বনি বলা হয়। আর আমরা জানি যে রটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, তাই ব্যঞ্জন ধ্বনি কিন্তু এখানে
খানিকটা হলেও উচ্চারিত হচ্ছে। অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি এর আগেই বলেছি যে শ্বাসবায়ু নাক এবং মুখ উভয় দিয়েই নির্গত হয়। এখানে একটা উদাহরণ দিয়ে দিই, কাঁচ। কাঁচ, এখানে কাঁচ যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো ক আ চন্দ্রবিন্দু চ। সেই যে আ অর্থাৎ আ হয়ে যাচ্ছে কি আ, অর্থাৎ এখানে একটা চন্দ্রবিন্দু আসছে। যখনই চন্দ্রবিন্দুটা আসছে তখনই কিন্তু এটা শুধুমাত্র মুখ গহ্বর দিয়ে শ্বাসবায়ু নিঃসৃত হচ্ছে না, তখন মুখ এবং নাক উভয় দিয়েই শ্বাসবায়ু নির্গত হচ্ছে। সেই জন্য এটা হলো অনুনাসিক স্বরধ্বনি। আলাদা করে বর্ণমালাতে কিন্তু অনুনাসিক বর্ণমালা বলে কিছু বর্ণ বলে কিছু নেই, কিন্তু যখনই আমরা সেটার মধ্যে একটা নাসিক্যী ভবন পাবো তখনই সেটা অনুনাসিক ধ্বনি বা স্বরধ্বনি রূপে কিন্তু প্রতীয়মান হবে। এবার আরেকটা বিভাগ উচ্চারণের মাত্রা অনুযায়ী। আমি একটু আগেই বললাম হ্রস্বই দীর্ঘই। সেই যে হ্রস্বই দীর্ঘই, দেখো উচ্চারণের মাত্রা অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। একটা হ্রস্বস্বর, দীর্ঘস্বর আর প্লুতস্বর। হ্রস্বস্বর হলো উচ্চারণ করতে কম সময় লাগে। এই সমস্ত স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে কম সময় লাগে, সেই জন্য এগুলোকে বলা হয় হ্রস্বস্বর। যেমন অ, আ, হ্রস্বই। আ কিন্তু নয়, আ কিন্তু দীর্ঘস্বর। কেন? কারণ উচ্চারণ করতে তুলনামূলক দীর্ঘ সময় লাগে। যেমন আ দীর্ঘই, দীর্ঘই, আ দীর্ঘই, দীর্ঘৌ, এইগুলো। এবার রয়েছে প্লুতস্বর। প্লুতস্বরটা পরীক্ষায় খুবই আসে, সেই জন্য এটা খুব ভালোভাবে জেনে রাখা দরকার। প্লুত শব্দটির অর্থ হলো টান, অর্থাৎ যখন আমরা স্বরকে টেনে উচ্চারণ করি। আমরা তো সাধারণ কথা বলার ক্ষেত্রে টেনে উচ্চারণ করি না, সাধারণত কাউকে ডাকার সময় বা গান গাওয়ার সময় আমরা কোনো স্বরধ্বনিকে কখনো টেনে টেনে উচ্চারণ করি, তখন সেই সমস্ত স্বরধ্বনিগুলোকে প্লুতস্বর বলে চিহ্নিত করা যায়। যেমন রামু হে, এখানে কাউকে ডাকছো যখন, তখন হে এটা এ রূপে চলে গেল, অর্থাৎ অনেক টান দিয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বলবো প্লুতস্বর। তো স্টুডেন্ট, আজকের মতো এখানেই থাকুক। এর পরের এপিসোডে স্বরধ্বনি সম্পর্কিত বিশদ যে আলোচনা আরও রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই। তোমরা মন দিয়ে পড়াশুনো করবে এবং বই ফলো করবে অবশ্যই। আমি দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও তোমরা বইটাকে ফলো করবে, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে।